প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের নানা রকম আকৃতি মাপি এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আজকে আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজব, কিভাবে রম্বস এর ক্ষেত্রফল নির্ণয় করা যায়। রম্বস কি? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ না, তাকে রম্বস বলে। ঠিক আছে? প্রত্যেকটি বাহু সমান হলে বাহুগুলো সমান্তরাল হতে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে বাধ্য। কেমন? ধরো আমি একটা রম্বস আঁকছি, জাস্ট লাইক দিস। ধরো এটা একটা রম্বস, মোটামুটি রম্বসের মতো হলেই হবে বন্ধুরা, একেবারে এক্স্যাক্টলি হতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট লাইক দিস, দিস ইজ এন রম্বস। এটা একটা রম্বস বন্ধুরা, রাইট? এই রম্বসটার নাম দিলাম এ বি সি ডি। এ বি সি ডি, এটা রম্বসটির নাম, রাইট? এই রম্বসটির দুটি কর্ণ আছে, এচি কর্ণ আর হলো তোমার বিসি কর্ণ। আমরা রম্বসটার নাম কর্ণগুলো এঁকে নিই, কেমন? একটা কর্ণ বন্ধুরা, আর একটা কর্ণ হলো এটা। এনিওয়ে, দুটি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রাইট? আমি জানি রম্বসের প্রতিটি বাহু পরস্পর সমান, এবি বিসি সিডি এডি পরস্পর সমান, এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু কোনো কোণই সমকোণ নয়, সমকোণ না আঁকলে সেটা রম্বস হয়ে যাবে। কেমন? একটু বাহুর তির্যকোণ আঁকলে সেটা রম্বস হয়ে যাবে, প্রতিটি বাহু পরস্পর সমান। ঠিক আছে? ওকে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টি ত্রিভুজ আছে। আমরা এটাকে দুইটি ত্রিভুজে ভাগ করতে পারি, এ ডি সি ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ, অথবা এ বি ডি ত্রিভুজ। এটা দুটি পার্ট বিভক্ত রম্বসটি, একটা হলো এ ডি সি ত্রিভুজ ও আর একটা ত্রিভুজ এ বি সি। দুইটা ত্রিভুজে বিভক্ত হচ্ছে। এ ডি সি ত্রিভুজের এটা বন্ধুরা, এটা এ ডি সি ত্রিভুজ, আর এটা হলো এ বি সি ত্রিভুজ। অন্যভাবে বলতে পারি, এটা দুইটি ত্রিভুজ বিভক্ত হলো, অথবা এটি অন্য দুটি ত্রিভুজ বিভক্ত হলো। সেটা হলো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি। রম্বসটি এই দুইটি ত্রিভুজে বিভক্ত হলো, অথবা এই দুটি ত্রিভুজে বিভক্ত হলো। চারটি ত্রিভুজে বিভক্ত হলো, সেটাও তো হতে পারে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। চারটি ত্রিভুজে বিভক্ত হলো, চারটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব, অথবা এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা দেখি যে কিভাবে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা মুছে দিই, আমরা দুইটি ত্রিভুজ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি। তোমাদের বইতে যেভাবে আছে সেভাবে না করে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি, কেমন? ধরে নিলাম রম্বস এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। বিসিডি এর ক্ষেত্রফল। এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। এ বি ত্রিভুজ কোনটা? দিস ইজ এ বি
ডি ত্রিভুজ, নো ডাউট। এটা হলো এবিডি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল। আর এটা হলো বিসি ডি ত্রিভুজ। দেখতে পাচ্ছ, আমি তোমাকে একটু কালার করে বুঝিয়ে দিচ্ছি কোনটা কোন ত্রিভুজ, রাইট? এটা হলো এবিডি ত্রিভুজ, এটা হলো বিসিডি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে পুরো রম্বসের ক্ষেত্রফল পাওয়া যাবে। কি ঠিক আছে না? এক্স্যাক্টলি। বন্ধুরা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ। সাদা বিন্দুতে চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই প্রত্যেকটি কোণের মান কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে কর্ণ দুটি পরস্পর পরস্পরের উপর লম্ব, ডেফিনেটলি। দ্যাট ইজ, আমরা বলতে পারি যে বিডির উপরে এওটা লম্ব এবং বিডির উপরে ওসিটা লম্ব। তাহলে আমরা যদি এ বি ডি ত্রিভুজের ভূমিটাকে বিডি ধরে নিই, তাহলে এই ভূমির উপর উচ্চতা হবে এও, ডেফিনেটলি। আবার বি সি ডি ত্রিভুজের ভূমি যদি আমি বিডি ধরে নিই, এই ভূমির উপরে সিউ হলো লম্ব, কারণ এই কর্ণের উপরে এই কর্ণটা লম্ব। ঠিক আছে? বিডি কর্ণের উপরে এসি কর্ণটা লম্ব, আবার এসি কর্ণের উপরে বিডি কর্ণটা লম্ব। কর্ণ সামান্তরিকের দুটি বিপরীত শীর্ষবাহু যোগ করলে কর্ণ পাওয়া যাবে। যে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে ওই চতুর্ভুজের একটা কর্ণ পাওয়া যায়। এখন তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বিডি ক্ষেত্রফল কত হবে? তাহলে বলো, ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এক্স্যাক্টলি, হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি কত বন্ধুরা? বিডি, বিডি ইন্টু উচ্চতা কত? এ ও, এ হলো উচ্চতা, ডেফিনেটলি। হাফ ইন্টু বিডি ইন্টু এ ও প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হলো বিডি, ডেফিনেটলি, উচ্চতা হলো সি ও। দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? যদি তোমরা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকা থাকে, যেই বাহুর উপর লম্ব আঁকা হলো সেটাকে ভূমি ধরে নিই, সেটা ভূমি। যেহেতু আমার বিডির উপরে এও লম্ব, দ্যাট ইজ আমি ভূমি ধরবো বিডি। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও বিডির উপরে সিও লম্ব, ভূমি হবে বিডি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু হাফ ইন্টু বিডি, এটাকে কমন নিয়ে নিই। হাফ ইন্টু বিডিটাকে কমন নিয়ে নিই, মানে কি হাফ দ্বারা এটাকে ভাগ করা যাবে, এই টার্মকে ভাগ করা যাবে, বিডি দ্বারা এই টার্মকে ভাগ করা যাবে, এই টার্মকে ভাগ করা, এখানে দুটো টার্ম আছে, এখানে যোগ চিহ্ন না, এখানে যোগ চিহ্ন। এটা একটা টার্ম বন্ধুরা বা পদ, এটা একটা টার্ম। এই দুইটি টার্মের মধ্যে কমন আছে হাফ বিডি। এই দুটি টার্মের গসাগু হলো হাফ বিডি। গসাগুটাকে সেপারেটলি লিখলাম। এই গসাগু দ্বারা এটাকে ভাগ করলে এও পাওয়া যাবে, এ ও, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসে প্লাসে প্লাস, এটাকে হাফ বিডি দ্বারা ভাগ করলে সিইউ পাওয়া যাবে, প্লাস সিইউ, রাইট? এখন দেখো এ ও আর সিইউ যোগ করলে আমরা এসি কর্ণটা পাচ্ছি। আমি লিখব হাফ ইন্টু বিডি ইন্টু এসি। ঠিক আছে? হাফ ইন্টু বিডি ইন্টু এসি। বিডি হলো একটা কর্ণ আর এসি হলো একটা কর্ণ। তার মানে আমি পেলাম রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমরা পেলাম এখানে যে রম্বসের ক্ষেত্রফল, দেয়ারফর রম্বসের ক্ষেত্রফল, দেয়ারফর রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বন্ধুরা, আমরা সহজেই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম, বের করে ফেললাম। আমরা চারটি ত্রিভুজ দিয়ে কিন্তু বের করতে পারতাম, ডেফিনেটলি পারতাম। চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারতাম। আমরা এ বি ডি ত্রিভুজ আর বি সি ডি ত্রিভুজ, দুইটা ত্রিভুজ ধরে ক্ষেত্রফল নির্ণয় করলাম। আমরা যদি এই দুটো ত্রিভুজ ধরতাম তাও পারতাম। এ ডি সি ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নিয়েও ক্ষেত্রফল নির্ণয় করা যেত। তোমাদের বইতে তাই করা আছে বন্ধুরা। এ ডি সি ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজকে ধরে ক্ষেত্রফল নির্ণয় করেছে। আমি একটু
ব্যতিক্রমী ভাবে করলাম, এ বি ডি ত্রিভুজ আর বি সি ডি ত্রিভুজ ধরে নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করলাম, রাইট? ওকে, আমার এখানে দুইটি বাহু ছিল, দুইটি ত্রিভুজ ছিল, এ একটা ত্রিভুজ ছিল, কেমন? এ একটা ত্রিভুজ অ্যাজ ওয়েল অ্যাজ এ একটা ত্রিভুজ, দুইটি ত্রিভুজ। ওকে বন্ধুরা তোমাদের বইয়ের 200 পৃষ্ঠা 200 পৃষ্ঠার ছক আছে, দেখো একটা আকৃতি দেওয়া আছে, দুইটা আকৃতি দেওয়া আছে, কেমন? আমরা আকৃতি দুটি একটু এঁকে নিই, একটা আকৃতি ধরে এটা নো প্রবলেম, আকৃতি এটাই ধরি, এবং সে আকৃতির নামটা কি? ডেফিনেটলি সেটা একটা রম্বস, কর্ণ দেওয়া আছে D1 D2, ক্ষেত্রফল কত? ওকে, আমরা একটু এটা একটু মুছে নিই বন্ধুরা, কেমন? ধরো আমার এটা হলো আকৃতি, কেমন? রম্বস এ বি সি ডি, নো প্রবলেম, সমস্যা নেই। কর্ণ D1 দেওয়া আছে এবং D2 দেওয়া আছে। ছোট কর্ণ D1, এখানে ধরো D1 কোনটা? BD সমান D1, কেমন? আর AC সমান D2, কর্ণ BD D1, AC D2 ধরে নিলাম। ছোট কর্ণটা D1, বড় কর্ণটা D2। D1 এর ভ্যালু দেওয়া আছে বন্ধুরা 8 সেন্টিমিটার, তোমাদের বইতে দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর D2 কর্ণ দেওয়া আছে 12 সেন্টিমিটার। ভেরি ফাইন। ওকে, দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এই রম্বসটির ক্ষেত্রফল কত তোমরা কি বের করতে পারবে না? নিশ্চয়ই তোমরা বের করে তোমাদের বইতে ছক দেওয়া আছে, সেই ছকে অবশ্যই ক্ষেত্রফলটা নির্ণয় করে বের করতে পারবে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ দ্বারা 12 এবং 8 কে গুণ করতে হবে, কেমন? হাফ দ্বারা যদি 12 কে গুণ করে 6 হবে, 6 কে 8 দ্বারা গুণ করে দাও, যত হয় তত ক্ষেত্রফল। আশা করি তোমরা পারবে, তোমরা অবশ্যই তোমাদের ছকে এটা লিখে ফেলবে। পারবে তো বন্ধুরা? ডেফিনেটলি পারবে। এনিওয়ে, আরেকটি দেখো দেওয়া আছে পি কিউ আর এইচ, আমরা এটাকে পি ধরবো, আমরা একটু মুছে দিই, পি কিউ আর এইচ, পি কিউ আর এস, এটা হলো পিআর, এটা হলো কিউএস, দুটি কর্ণ, একটা পিআর কর্ণ, একটা কিউএস কর্ণ। তো এখানে তোমার D1 D2 লেখার দরকার নেই, ডাইরেক্টলি দেওয়া আছে যে পিআর কর্ণ কত বা কিউএস কর্ণ কত দেওয়া আছে। এখানে দেওয়া আছে পিআর ইকুয়াল টু 6 সেন্টিমিটার, পিআর ইকুয়াল টু 6 সেন্টিমিটার, পিআর মান 6 সেন্টিমিটার দেওয়া আছে, কিউএস দেওয়া নেই, আমাকে বের করতে হবে। আর ক্ষেত্রফল দেওয়া আছে 42, ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার। বন্ধুরা, ক্ষেত্রফল দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে, আরেকটি কর্ণ বের করতে হবে। ভেরি সিম্পল, আমরা জানি যে হাফ ইন্টু পিআর ইন্টু কিউএস ইকুয়াল টু 42 লিখতে পারি। হাফ ইন্টু পিআর ইন্টু কিউএস ইকুয়াল টু 42, হাফ ইন্টু কর্ণদের গুণফল সমান কি? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণ, প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ, কর্ণদের গুণফল। ক্ষেত্রফল হলো 42 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। এখান থেকে কিউএসটা বের করতে হবে, রাইট? দ্যাট আমি পাচ্ছি পিআর ইন্টু কিউএস ইকুয়াল টু 42 ইন্টু 2। উভয় পাশে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, এদিকে হাফ থাকবে না, এদিকে 42 ইন্টু 2 আসবে। এনিওয়ে, আমি বের করব কিউএস ইকুয়াল টু 42 ইন্টু 2 বাই পিআর, নো ডাউট। বের করব, দ্যাট ইজ কিউএস ইকুয়াল টু 42 ইন্টু 2 কে পিআর দ্বারা ডিভাইড করে দাও, 6 দ্বারা ডিভাইড করে দাও, এখানে একক হবে সেন্টিমিটার। বুঝতে পেরেছো? একক হবে সেন্টিমিটার। বা এখানে একক লিখলাম না, আমি যেহেতু এখানে কোথাও একক উল্লেখ করিনি, এখানে একক লিখলাম না, মানটা বের করি। 6 7 42, 7 দুগুণে, দ্যাট ইজ কিউএস ইকুয়াল টু 14। তার মানে কিউএস এর মান হলো 14 সেন্টিমিটার। কিউএস এর মান 14 সেন্টিমিটার, এটা আমরা পরে বের করলাম। দেয়ারফর লিখবে কিউএস ইকুয়াল টু 14 সেন্টিমিটার।
অত্যন্ত সহজ, কঠিন কিছু নেই। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদের গুণফল, অথবা রম্বসের ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, অর্ধেক মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, নো প্রবলেম। এবার আসো বন্ধুরা, সলিডস ঘনবস্তু। ঘনবস্তু কি আমরা জানি, ঘনবস্তুর অনেক তোমার ঘনবস্তুর অনেক উদাহরণ আছে আমাদের সামনে। ঘনবস্তু যেমন দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা ঘনবস্তু, রাইট? এটা একটা ঘনবস্তু। এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। যদি এভাবে ধরি, এটা হবে দৈর্ঘ্য, এটা হবে প্রস্থ, এটা হবে উচ্চতা। এটা একটা ঘন বস্তু, ঠিক আছে? আরো ঘনবস্তু আছে বন্ধুরা। আমার কাছে যে স্কেলটা আছে, কেমন MSU লিখা, MSU কি জানো তোমরা? ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। MSU মানে হলো ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। এই যে তোমার স্কেল, এটা কিন্তু একটা ঘনবস্তু, কারণ এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ছোট একটা প্রস্থ আছে, উচ্চতাও আছে। এভাবে যদি ধরি, এটা হবে দৈর্ঘ্য, এটা হবে প্রস্থ, এটা হবে উচ্চতা। এটা একটা ঘন বস্তু। ঘনবস্তু মানে ত্রিমাত্রিক ঘনবস্তু। ত্রিমাত্রিক যে কোনো বস্তু ঘনবস্তু বলা হয়। আমরা যদি দেখি, দেখো এই যে এখানে একটা কৌটা, সাপোজ এটা একটা কৌটা, দেখো যদি পুরোটা যদি এই ধরনের লেভেল হতো, এই ধরনের বৃত্তাকার হতো, এই কৌটাটার, আমি তোমাদের দেখাতে হলে ভালো হতো, এই কৌটাটা দেখো, এই পৃষ্ঠটা সম্পূর্ণ গোলাকার, এটা গোলাকার পৃষ্ঠ, এটা গোলাকার পৃষ্ঠ, এই পৃষ্ঠটা সিলিন্ডার আকৃতির পৃষ্ঠ, তাই না? ঠিক আছে, গোলাকার পৃষ্ঠ, কেমন? যদি দেখুন তিনটা পৃষ্ঠ এখানে আছে, এই একটা পৃষ্ঠ, বক্রাকার পৃষ্ঠ, বক্র পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ, এই দুইটা সমতল পৃষ্ঠ কিন্তু বৃত্তাকার, এটা বক্র পৃষ্ঠ। কেমন? তিনটা পৃষ্ঠ এই ঘনবস্তু আছে। বন্ধুরা, তোমাদের বইতে দেখো 201 পৃষ্ঠা, 201 পৃষ্ঠায় কিছু বস্তুর চিত্র দেওয়া আছে। একটা তোমার দেখো সাবানের বক্স, সেটা হলো সোপ লেখা আছে, টুথপেস্টের বক্স লেখা আছে, এখানে টয়েজের বক্স লেখা আছে, এবং বিস্কিটের বক্স লেখা আছে। এটা সিলিন্ডার আকৃতির বক্স। আমরা সবাই গ্যাসের সিলিন্ডার দেখেছি, যে কোনো তোমার লোহার রড দেখেছি, তাই না? আমার যে এই দেখো, এটা যে মার্কার, এটা একটা, আমি আর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে একটা কলম, এটা কিন্তু সিলিন্ডার আকৃতির, পুরো পৃষ্ঠটা বক্রাকার পৃষ্ঠ। কেমন? এই দুইটা একটা পৃষ্ঠ, একটা পৃষ্ঠ, এই দুইটা পৃষ্ঠের বৃত্তাকার। আমি যদি এই পার্ট এটা একটু বের হয়ে আছে, এটাকে লেভেল ধরি, সমান ধরি, কেমন প্লেন ধরি, তাহলে এটা একটা সিলিন্ডার, নো ডাউট। আমরা দুই ধরনের ঘনবস্তু দেখলাম, একটা হলো আয়তাকার ঘনবস্তু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আর একটা দেখলাম সিলিন্ডার আকৃতি বা বেলন আকৃতির ঘনবস্তু। বেলন, বাংলাতে বেলন, আর ইংলিশে সিলিন্ডার আকৃতির ঘনবস্তু। ওকে, এই ঘনবস্তুগুলোর কয়টি করে তল আছে তোমাদের বললাম। যেগুলো আয়তাকার ঘনবস্তু, প্রত্যেকের 6টি করে তল আছে। যেটা সিলিন্ডার আকৃতির ঘনবস্তু, 3টা তল আছে। কয়টা? 3টা তল আছে। আমরা তলগুলো সম্পর্কে জানলাম। তোমরা একটু এখানে ছকটা ফিল আপ করে ফেলবে, আশা করি তোমরা পারবে। তোমরা লিখবে এখানে ঘনবস্তুটির নাম, এটা হলো একটা, কি লিখবে এখানে? আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, এটা হলো সিলিন্ডার। প্রতিটি পৃষ্ঠতলের আকার, ঠিক আছে, প্রতিটি পৃষ্ঠতলের আকার 4 কোণাকার, 4 কোণাকার, 4 কোণাকার। এখানে প্রতিটি পৃষ্ঠতলের আকার, তো এখানে গোলাকার। কি লিখবো? প্রতিটি পৃষ্ঠতলের আকার গোলাকার। ওকে, পৃষ্ঠতলের সংখ্যা প্রথমটাতে 6টা, 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 এখানে হবে 3টা, 6টা, 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 এখানে কয়টা হবে? 3টা। আশা করি তোমরা এই ছকটি অবশ্যই ফিল আপ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, তোমাদের বইতে 202 পৃষ্ঠা দেখো, আয়তাকার ঘনবস্তু কিভাবে তৈরি করা হয়েছে। আমরা যদি A4 কাগজকে একটার উপরে আরেকটা রাখি, অনেকগুলো পেজ রাখি, ধরো 500টি পেজ রাখি একটা পর আরেকটা, এই ধরনের একটা স্তূপ তৈরি হবে কাগজের, তাই না? এই ধরনের একটা স্তূপ তৈরি হবে। ঠিক আছে, যখন স্তূপ তৈরি হবে, তখন সেটা হয়ে যাবে একটা আয়তাকার
ঘনবস্তু। বন্ধুরা, আমরা এখন আয়তাকার ঘনবস্তুর 6টি তল যে আছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যে 6টি তল আছে, প্র্যাকটিক্যালি 6টি তল বের করে দেখাবো। কেমন? নরমালি আমরা দেখতে পাচ্ছি যে আয়তাকার ঘনবস্তু যদি এটা হয়, এই আয়তাকার ঘনবস্তুর 6টা তল। দেখো, একটা তল 1 2, আমরা এখান থেকে দেখাই 1 2 3, কেমন? সরি, 1 2 3 4, এই 4টা তল এদিকে আছে, কারণ এটা গেলে আবার প্রথমটা চলে আসতেছে, তো 4টা, এদিকে একটা, এদিকে একটা, মোট 6টা ঘনবস্তুর 6টি তল আছে। কেমন? আমরা যদি এই ঘনবস্তুটাকে যদি আমরা কাটি, এই বাক্সটাকে যদি আমরা কাঁচি দিয়ে কাটি, কয়টি তল হবে আমরা সহজে বের করতে পারবো। আমরা কেটে তোমাকে একটু দেখাচ্ছি, এই বক্সটা কেটে তোমাদের দেখাবো যে এখানে যে 6টি তল আছে সেই 6টি তল এক্স্যাক্টলি আছে কিনা। কেমন? বন্ধুরা, আমার একটা তল আমি একটু এভাবে সোজা করে কেটে নিচ্ছি। এই যে এই তলটাও আমি একটু কেটে নিচ্ছি। দেখো, এই যে তল, একটা তল ছিল আমার, আর একটা তল ছিল। এই যে জাস্ট একটু ধারগুলো কেটে নিলাম তোমার সোজা করে। কেমন? দুইটা তল আমি পেয়ে গেছি, একটা তল একটা তল, দেখেছো? একটা তল একটা তল, দুইটা তল কিন্তু আমি পেয়ে গেছি, দুইটা তল পেয়ে গেছি। ওকে, এবার আমি কি করব, আমি এই বরাবর এটাকে কেটে ফেলবো, এটা ধার বরাবর সোজা কেটে ফেলবো। দেখো বন্ধুরা, আমি কয়টি তল পেয়ে গেছি। আমি এগুলো ছোটগুলো কেটে ফেলে দিই, কারণ এগুলো আমার দরকার নেই। বন্ধুরা, আয়তাকার বক্সটিকে আমি এভাবে কেটে নিয়েছি। দেখো, একটা তল, একটা তল, দুইটা তল, তিনটা তল, চারটা তল, পাঁচটা তল, 6টা তল, দেখতে পেয়েছো? আমি তলগুলো একটু সেপারেট করে নিই, আমি একটু বোর্ডে একটু লাগিয়ে দিই। কেমন? বন্ধুরা, আমি বোর্ডে লাগিয়ে দিলাম আমাদের 6টা তল। দেখো, একটা তল, এটা একটা তল, বন্ধুরা, এটা একটা তল, দুইটা তল, তিনটা তল, চারটা তল। এই যে 4টি তল আমি তোমাদেরকে সেপারেট করে দেখালাম, 4টা তল। ঠিক আছে? এইদিকে এটা একটা তল, ঠিক আছে, এটা একটা তল, বন্ধুরা, এটা একটা তল। তাহলে কয়টা তল পেলাম আমরা? 6টা তল। 1 2 3 4 5 6, 6টি তল পেলাম। তার মানে আয়তার ঘনবস্তুর 6টি তল আছে। বন্ধুরা, এখন দেখো, এই যে তল আছে না, এই তলের দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা, উচ্চতা একটা। কেমন? ধরো তোমার এটা হলো দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য এ, সাপোজ এটা প্রস্থ বি, এটা হলো সি, এটা সি, এটাও সি, উচ্চতা সি। ঠিক আছে? আর বি কোনটা? এটা হলো বি, তো এঁকেছি, এটা বি, নো ডাউট। এটা হলো এ, এটা হলো বি, এটাও বি। এটা এ, এটা বি, এটা এ, এটা সি, এটা সি, এটা বি, এটা এ, এটা বি, সি, এটা হলো তোমার সি। এটা সি। কেমন? তাহলে এটার ক্ষেত্রফল হলো এ আর সি, এসি, এটা ক্ষেত্রফল এসি, এটার ক্ষেত্রফল এ বি, এটা এ সি, এটা এ বি। এ বি পেলাম দুইটা, এসি পেলাম দুইটা। আমি একটু তোমাদেরকে দেখাই,
একটু দেখালে ভালো হয়। দেখো তোমার আমার বক্সটা একটু দেখাই তোমাকে। দেখো একটা বক্স, এটা এ, কেমন, এভাবে ধরি, এটা এ, এটা বি, আর একটা সি। তাহলে এর সাথে বি, এ বি দুইটা, এ একটা এ বি, এ একটা বি, এ বি দুইটা, এসি দুইটা, একটা এ, এটা কি সি, এটা একটা এসি, এটা একটা এসি, এসি দুইটা, আর এটা হলো বি, এটা হলো সি, বিসি দুইটা। ঠিক আছে, দুইটা বিসি, দুইটা এবি, দুইটা এসি। তাহলে এটা হলো আমার এই, এটা হলো বিসি, ডেফিনেটলি এটাও বিসি। তাহলে আমি পেলাম এসি হলাম দুইটা পেলাম, বিসি দুইটা পেলাম, এবি দুইটা পেলাম। একটা পৃষ্ঠের একটা আয়তাকার ঘনবস্তুর 6টি পৃষ্ঠ বন্ধুরা। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এ বি সি, তাহলে এটা হবে এসি, এটা হবে এসি, কেমন, এটা হবে তোমার এ আর বি, এবি, এটাও এবি, এটা এবি, এটাও এবি, এটা বিসি বন্ধুরা, এটা বি, এটা সি, এটা বিসি, এটাও বিসি। ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো যে আয়তাকার ঘনবস্তুর 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে। এই পৃষ্ঠের ক্ষেত্রফল এসি, এই পৃষ্ঠের ক্ষেত্রফল এবি, এই পৃষ্ঠ এসি, এবি, বিসি, বিসি। তাহলে আমাদের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল সমান কি হবে, এবি দুইটা, এবি প্লাস এবি প্লাস বিসি প্লাস বিসি প্লাস এসি প্লাস এসি। এবি দুইটা, বিসি দুইটা, এসি দুইটা, দেখতে পেয়েছো তোমরা। তাহলে দেখা যাচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ac, এসি লিখতে পারো, সিও লিখতে পারো, নো প্রবলেম। 2 কমন নিয়ে নাও, ab প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে বন্ধুরা, আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম। আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। এ হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ, সি হলো উচ্চতা। যেভাবে তিনটাকে তিনটা মাত্রা ধরলেই হবে, দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা, উচ্চতা একটা, নো প্রবলেম। এ দৈর্ঘ্য, বি প্রস্থ, সি উচ্চতা, এ দৈর্ঘ্য, সি প্রস্থ, বি উচ্চতা, নো প্রবলেম। তাহলে আমাদের ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, 6টি তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। বন্ধুরা আমরা একটু আসি 203 পৃষ্ঠা তোমাদের বইয়ের, 203 পৃষ্ঠা আয়তাকার ঘনবস্তুর আয়তন মাপা। আয়তাকার ঘনবস্তুর আয়তন মাপা, আমরা আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠগুলোকে বের করে দেখিয়েছি। এখন আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করে দেখিয়েছি। আয়তাকার ঘনবস্তুটির আয়তন কত হবে, সেটা কতটুকু জায়গা দখল করে আছে, সেটা হবে তার আয়তন। ঠিক আছে, আমরা আয়তন কিভাবে বের করব, এখানে বিভিন্ন ওয়ে দেখিয়েছে আয়তন বের করার। আমরা একটু আয়তন বের করার চেষ্টা করব। কেমন, আয়তন বের করার চেষ্টা করব। প্রতিটি আমরা রুবিক্স কিউব দেখেছি, রুবিক্স কিউব আমার সামনে এখন নেই, রুবিক্স কিউব নো প্রবলেম। আমরা একটা আয়তাকার ঘনবস্তু কি বের করব, আয়তন বের করব। ঠিক আছে, আয়তাকার ঘনবস্তুর আয়তন কিভাবে বের করব বন্ধুরা, তোমাদের বই দেখো 205 পেজে এখানে একটা রুবিক্স কিউব দেওয়া আছে। রুবিক্স কিউব দেখো, এই রুবিক্স কিউবের এখানে মোট দেখা যাচ্ছে কি, এদিকে 1 2 3 4, 1 2 3 4, এদিকে 4টা, এদিকে 4টা, নিচের দিকে 4টা, 4 গুণ 4 গুণ 4, এ ধরনের ক্ষুদ্রতম তোমার বর্গাকার ঘনবস্তু, দ্যাট ইজ ঘনক। এটা একটা ঘনক, এটা কি একটা ঘনক। এই বর্গাকার ঘনকে মোট 64টি
ছোট ছোট ঘনক আছে। কতটি? 64টি। প্রথম লাইনে দেখো কেমন, আমার এই লাইনে এবং এই লাইনে কেমন, এদিকে এবং এদিকে বরাবর কয়টা আছে? 4টা 4টা, এদিকে নিচে আছে 4টা। তাহলে এখানে 4টা গুণ 4টা 16টা, 16টা এদিকে হলো 14টা, 16 14 28টা। গুণে দেখো প্রথম লাইনে এদিকে এবং এইদিকে, এইদিকে এবং এইদিকে প্রথম লাইনে 28টি আছে, পরের দ্বিতীয় লাইনে 20টি আছে, পরের লাইনে 12টি আছে এবং সবার শেষে একটাতে 4টি আছে। মোট যোগ করো 64টি ঘনক হবে। 64টি ঘনকের প্রতিটি ঘনকের দৈর্ঘ্য যদি 1 একক হয়, 64টি ঘনকের মোট ক্ষেত্রফল হবে 64 ঘন একক। ঠিক আছে? প্রতিটি ঘনকের আয়তন হবে 1 ঘন একক। বন্ধুরা, আমরা যদি একটা ঘনক আঁকার চেষ্টা করি, দেখো আমি একটা ঘনকের দিকে আঁকার চেষ্টা করছি। এটা একটা ঘনক, সাপোজ এনিওয়ে এটা একটা আমরা নড়ে গেল, এক ঘনবস্তু আঁকার চেষ্টা করছি বন্ধুরা। ওকে বন্ধুরা, এটা একটা ঘন বস্তু, এটাকে ঘনক বলবো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দৈর্ঘ্য 2, প্রস্থ 2, উচ্চতাও 2। প্রত্যেকটি ধারের ধরো দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। এনিওয়ে 2 ধরতে পারি, 6 ধরতে পারি, এটা ধরে নিলাম। এটা 2, এটা 2, এটাও 2। তার প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো, জানি a স্কয়ার। ঘনকের প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল 6টা তল আছে, 6a স্কয়ার হবে। এখানে প্রত্যেকটি বাহু যেহেতু a, 6a স্কয়ার, নো প্রবলেম। এখন দেখো এই ঘনকটাতে যদি প্রতিটা পৃষ্ঠে 4 4 16টা করে তোমার ছোট ছোট ঘনক থাকে, 4 4 16, তাহলে দৈর্ঘ্য বরাবর 16, প্রস্থ বরাবর 16, উচ্চতা বরাবর 16, দৈর্ঘ্য বরাবর 4, প্রস্থ বরাবর 4, উচ্চতা বরাবর 4, 4 4 4 গুণ করলে মোট 64 হবে। কিরকম? আমার এখানে হবে কয়টা? এখানে হবে কয়টা? 4টা। আমরা একটু এঁকে দেখি, এখানে 4টা, মাঝখান বরাবর, সরি, আমার সোজা হয়নি বন্ধুরা। দেখো 1 2 3 4, 1 2 3 4, 4টা ক্ষুদ্রাকৃতির ঘনক বর্গ। এদিকে 4টা, এদিকে 4টা, ঠিক একইভাবে নিচের দিকেও 4টা। আমরা এখানে যা আঁকি, এটা একটু মুছে দিই, এখানে আঁকি 4টা করে। এভাবে প্রতিটি পৃষ্ঠে যদি আমরা রুবিকস কিউব দেখেছি কেমন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আমরা যদি এই অংশটা নিই,
এখানেও চারটে আঁকা যায়। এই অংশটা কেমন, এই ধারটা এটা, এই অংশটা এবং এই অংশটা, এই তিনটা অংশ যদি নিই, ঠিক আছে, এখানে মোট ছোট ঘনক হবে কয়টা হবে জানো? ঘনক হবে এদিকে চারটা, এদিকে চারটা, ঠিক আছে, এদিকে চারটা, এদিকে চারটা, এদিকে চারটা, 4 4 16, 464। আমাদের প্রথম তোমার প্রথম লাইনে ঘনক হবে 28টা। কয়টা হবে? গুণে দেখবে 28টা ঘনক হবে। এর পরের লাইনে ঘনক হবে পুরোটা, আমি 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 নিয়ে নেব এই পার্টটা, এই পার্টটা, আর এই পার্টটা, এই পার্টটা, এটা মানে ঘনক, এখানে যে ঘনকগুলো আছে এই ঘনকগুলো, এদিকে যে ঘনকগুলো এই ঘনকগুলো নিয়ে নেব। জাস্ট প্রথম পার্টটা, প্রথম খণ্ড, এক পাশের ঘনক, এই পাশের ঘনক, দেখো দুই পাশের এক লাইন করে ঘনক নিয়ে নেওয়া হয়েছে। এখানে 28টা, পরের ভিতরের ঘনক দ্বিতীয় খণ্ডে 20টা, তৃতীয় খণ্ডে 12টা, চতুর্থ খণ্ডে 4টা, মোট 64টা ঘনক আছে। প্রতিটি ঘনকের দৈর্ঘ্য যদি 1 বর্গ সেন্টিমিটার হয়, সাপোজ 1 একক হয়, 64 ঘনকের একক হবে 64 ঘন একক। তাহলে এই ঘনবস্তুর আয়তন হবে 64 ঘন একক। কেমন? এটা 4 একক, এটা 4 একক ধরি, এটা 4 একক ধরি, 1 2 3 4, 4টা বর্গ, 4টা ঘনক, তাহলে 4 একক করে। তাহলে দেখা যাচ্ছে কি এই 4 এই 4 এই 4 গুণ করলে 4 গুণ 4 গুণ 4 সমান 64 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা ছোট ছোট ঘনক গুণে দেখলাম যে রুবিক্স কিউবে 64টি ঘনক আছে এবং প্রতিটি ঘনকের আয়তন হলো 1 ঘন একক, 64 ঘনকের আয়তন 64 ঘন একক। আর আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে 64 পাচ্ছি। তার মানে আয়তাকার ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, এই যে তোমার ঘনক, আয়তাকার ঘনবস্তু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করলে এই আয়তাকার ঘনকটির আয়তন পাওয়া যাবে। কতটুকু জায়গা সে দখল করে আছে বাতাসে, দেখো এটা এখন বাতাসে আছে না, এই বাতাসে সে কতটুকু আয়তন দখল করে আছে, শূন্যে কতটুকু আয়তন দখল করে আছে, কতটুকু জায়গা দখল করে আছে, সেটা হলো আয়তন। আয়তন বের করব কিভাবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে। আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা বের করলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তোমরা বাসায় কাগজের আকৃতির এই ধরনের বক্স তৈরি করবে। কেমন? বক্সগুলোকে আগে যে বক্সের পৃষ্ঠগুলো দেবে সেই পৃষ্ঠগুলোর প্রত্যেকটি পৃষ্ঠের ভাগ করে নেবে, প্রতিটি ভাগ, প্রতিটি ক্ষুদ্রাকার দৈর্ঘ্যকে 1 একক ধরবে। এদিকে যদি 4টা হয় এদিকেও 4টা হবে, নো প্রবলেম। এদিকে যদি 2টা হয় 2টা হবে, এদিকে 3টা, 1 2 3, আর এদিকে, ঠিক আছে, 1 2 1 2 3, 1 2 3 4, এদিকে 4 বর্গ একক, এটা হলো 2 বর্গ একক, এটা হলো 3 বর্গ একক। তোমরা যে কোনো ভাবে নিতে পারো, নো প্রবলেম। 4 নিতে পারো, 3 নিতে পারো, 2 নিতে পারো, 6 নিতে পারো, 4 নিতে পারো, 3 নিতে পারো। তোমরা প্রত্যেকটি একক যে একক নেবে সেই এককটা সমান স্কেল দিয়ে মেপে নেবে। এদিকে 4টা নিলে, ঠিক আছে, প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে সমানভাবে মেপে নেবে, 1 2। যেমন দেখো আমরা যদি এটাকে একটু দেখি, দেখা যাচ্ছে এখানে আমার এটা হলো যে কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আমার দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার আর প্রস্থ হলো 3 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, আর তোমার সরি উচ্চতা 3 সেন্টিমিটার, আর প্রস্থ হলো তোমার কত সেন্টিমিটার একটু দেখি, প্রস্থ হলো তোমার সাপোজ ধরতে পারি 9 সেন্টিমিটার, প্রস্থ 9, দৈর্ঘ্য 12, প্রস্থ 9, এটার প্রস্থ হলো 9, দৈর্ঘ্য হলো 12, উচ্চতা হলো কত পেয়েছিলাম? উচ্চতা পেয়েছিলাম 3, 12 9 3, 12 9 3। তাহলে এদিকে হবে 12টি ক্ষুদ্রতম বর্গ,
এদিকে হবে 9টি ক্ষুদ্রতম বর্গ, ঠিক আছে? এদিকে হবে 3টি ক্ষুদ্রতম বর্গ, ঠিক আছে? এটাকে করবে কি 12 ভাগ করবে, এদিকে 9 ভাগ করবে, এদিকে 12 ভাগ 1 সেন্টিমিটার করে, এদিকে 9 ভাগ 1 সেন্টিমিটার করে, এভাবে কাগজ কেটে নেবে। 12 9 আকারের কাগজ কেটে নেবে। আর একটা কাগজ কেটে নেবে 9 আর 3, ঠিক আছে? এদিকে 9 ভাগ করবে, কেমন? এদিকে 3 ভাগ করবে, 3টা লাইন, এদিকে 9টা লাইন হবে। একইভাবে এই ধরনের 9 গুণ 3 দুটা শীট, 12 গুণ 9 দুইটা শীট, আর 9 গুণ 3, এই দেখো 9 গুণ 3 9 গুণ 3 দুইটা শীট। এদের শীট কেটে নেবে, কেটে কাঠামোর উপর লাগিয়ে দেবে। কাঠামোটাও তোমরা সেভাবে প্রস্তুত করবে কাগজের, যাতে করে দৈর্ঘ্য হয় 12 সেন্টিমিটার, প্রস্থ হয় 9 সেন্টিমিটার, উচ্চতা হয় 3 সেন্টিমিটার। সেভাবে কাঠামো তৈরি করবে, এই কাঠামোর উপরে লাগিয়ে দেবে, ঠিক আছে? তারপরে এর আয়তন কত হবে তোমরা সহজে বের করতে পারবে, যে কতটি এখানে তোমার দৈর্ঘ্য কত, প্রস্থ উচ্চতা কত, তিনটা গুণ করলে আয়তন পেয়ে যাবে, ঠিক আছে? ওকে বন্ধুরা, তোমাদের এখানে একক কাজ দেওয়া আছে, একক কাজ 207 পৃষ্ঠার একক কাজ। সে একক কাজ তোমরা একটু করবে, যে এখানে ঘনবস্তু দেওয়া আছে 1 2 3 4টা ঘনবস্তু দেওয়া আছে, এদের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, সমকোণের ক্ষেত্রফল কত, আয়তন কত বের করতে হবে। এই জিনিসটা আমরা পরের পর্বে দেখাবো। বন্ধুরা আমরা একটু মুছে দিচ্ছি, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একটু দেখে নাও, আমরা মুছে দিলাম, কেমন? বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিও শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ভিডিওর ডান কোণের উপরে একটা আই বাটন আছে, সেটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এমনকি এই যে তোমাদের চ্যাপ্টার নানা রকম আকৃতি মাপি, এই চ্যাপ্টারটির এই সেশন শিক্ষণ অভিজ্ঞতাটির এই যে তোমাদের অধ্যায় বা শিক্ষণ অভিজ্ঞতা নানা রকম আকৃতি মাপি, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। সেগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? আমি চেষ্টা করেছি তোমাদেরকে সুন্দরভাবে আয়তাকার ঘনবস্তু, ঘনক ইত্যাদির তলের ক্ষেত্রফল, আয়তন বুঝিয়ে দেওয়ার জন্য। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কিভাবে বের করব সেটা দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আমার বিশ্বাস তোমরা ভালোভাবে বুঝেছো। যদি বুঝে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ভিডিও ডান কোণের উপরে একটা আই বাটন আছে, এই আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে, এবং এই যে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা নানা রকম আকৃতি মাপি, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। সেগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।